জুলাই সনদের আদর্শ উদ্দেশ্য প্রতিদিন স্পষ্ট হচ্ছে। জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের জোট, আওয়ামী লীগ বিরোধীদের জোট। জুলাই সনদে আমাদের ৭ই মার্চের ঐতিহাসিক বঙ্গবন্ধু সেই ভাষণটা নাই, আমি যদি হুকুম দিবার নাও পারি। ২৬শে মার্চের যে প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেখানেও কিন্তু জুলাই সনদ নেই। জুলাই সনদের এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তার সঙ্গে আমরা আলাপ করব। মৃণাল দা, আপনাকে শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকেও আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই সনদের বিষয়টা আপনিও নিশ্চয়ই অনুসরণ করছেন প্রথম থেকে। আপনি কিভাবে দেখেন এই সনদটাকে? দেখুন, 2024 সালের 5 আগস্ট জনগণের ভোটে নির্বাচিত সরকারকে দেশ থেকে বাধ্য করার পর দেশরত্ন শেখ হাসিনাকে অস্ত্রের জোরে দেশ থেকে বাধ্য করার পর 8ই আগস্ট এই ইউনূস নামক বিদেশি শক্তির ক্রিয়ানক সাম্রাজ্যবাদের পদলেহী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সমাসীন হয়। তারপর থেকে শুধু শুধু লম্বা লম্বা কথাবার্তা বলেছে, নানাবিধ সংস্কার কমিশন করেছে, মুখরোচক কথা বলে মানুষকে মোহাবিষ্ট করার চেষ্টা করেছে। তবে ও বেশি দিন মোহাবিষ্ট করে রাখতে পারেনি। এটা সাম্রাজ্যবাদের বা সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের একটা চক্রান্ত। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এরকম ধরনের মানুষদের খুঁজে নেওয়া হয়, নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়, তারপরে তাদের আস্তিনের নিচে থাকা তরবারি বের করে গলা কেটে হত্যা করা হয়। সেই দেশের জনগণকে, মানুষকে, ইউনূস নামীয় এই দানবকেও এই সাম্রাজ্যবাদের আস্তিনের তল থেকে বেরিয়ে আসা একটি জ্ঞান পাপী ছাড়া আমি অন্য কোনো কিছু বলতে পারি না। জুলাই মাসে বাংলাদেশে কি হয়েছিল? গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের তো একটা স্বীকৃত সংজ্ঞা আছে। ছোট্ট করে যদি বলি, যদি কোনো দেশে, কোনো ভূখণ্ডে, কোনো এলাকায়, কোনো অঞ্চলে, কোনো স্থানে কোনো শাসকের বিরুদ্ধে, কোনো নেতৃত্বের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়, তাহলে সেটাকে গণঅভ্যুত্থান বলা চলে। বাংলাদেশে যেটা হয়েছে, ছাত্রদের একটা ভুলবশত কোটা সংস্কার নিয়ে ঘটনা, তার পিছন থেকে উস্কানি দিয়ে, পেট্রোল ঢেলে, অকটেন দিয়ে অগ্নিকাণ্ডে ঘৃতাহুতির মতন দান করে কারা? এই বিএনপি, এই জামাত, স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো, যারা স্বাধীনতা গণতন্ত্রের প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে মেনে নিতে পারছিলেন না। তো তারা এটা তথাকথিত জুলাই সনদ দিবেন, জুলাই সনদ দিবেন। অনেকগুলি সংস্কার কমিশনও তারা গঠন করেছেন। ইউনূস তার প্রধান। আর এই জুলাই সনদের সহপ্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি একসময় ছাত্র জীবনে জাসদের ছাত্র রাজনীতি করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ছিলেন। 4 দশক আগে কথিত আছে এরশাদের উপটোকেন নিয়ে উচ্চ শিক্ষার নামে দেশ ত্যাগ করেছিলেন। 4 দশকে বাংলাদেশের রাজনীতিতে তার কোনো হাঁটা চলাফেরা নেই। মাঝে মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন, পাঠাতেন, এছাড়া আর তার কোনো কাজ ছিল না। কিন্তু তদানীন্তন সময়ে প্রচলিত ছিল আজকে যা বাস্তবে দৃশ্যমান। ইউএসএইডের অর্থায়নে, জর্জ সরোজের অর্থায়নে বাংলাদেশের কতিপয় আলিদিয়া জাতীয় মানুষের মাথা কিনে
এই বদিউল আলম মজুমদার, রাজওয়ানা ইত্যাদি ইত্যাদি আছে না কতগুলি, কিনে এই নাটকের অবতারণা। মুন্সিগঞ্জের আদিলুর রহমানও আছেন। আদিলুর রহমান বন্ধু মানুষ, দেশি মানুষ, নাই বা বলি ওই কথা, এটা আপনারা বলেন। তো আছে তারা। তো আলী রিয়াজ এই বছরখানেক নানাবিধ বৈঠক, ঐক্যমত, খানা পিনা দানা ইত্যাদি ইত্যাদির রঙ্গ ব্যঙ্গ নাটক করে অবশেষে একটি অশ্বনিগ্ভ প্রসব করেছেন। তার এই নাম বাজেটটা কিন্তু একদিন প্রকাশ হবে, কি পরিমাণ টাকা ওনারা নিয়েছেন এটার জন্য একদিন প্রকাশ হবে। সেটাই বলতে চাচ্ছিলাম। দেশে গিয়েছে, বিদেশে গিয়েছে, খানা পিনা দানা আনন্দ ফুর্তি ইত্যাদিতে কত টাকা খরচ হয়েছে, দেশবাসী কষ্টার্জিত রাজস্বের অর্থ খোয়ানো হয়েছে, সেটা ভবিষ্যতে হিসাব পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয় যে জাতীয় সংসদ চত্বরে বা দক্ষিণ প্লাজায় যে সনদ, জুলাই সনদ প্রকাশিত হয়েছে তা অশ্বডিম্ব বই, অন্য কোনো কিছু আমি মূল্যায়ন করি না। কারণ গণ অভ্যুত্থানিত হয়নি, তাকেই তো আমি স্বীকার করি না। জুলাই আগস্টে যা হয়েছে গণসন্ত্রাস হয়েছে, গণডাকাতি হয়েছে, গণ ধর্ষণ হয়েছে, গণ লুটপাট হয়েছে, গণ অগ্নিসংযোগ হয়েছে, গণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তাকে রাজনীতির বিজ্ঞানে গণ অভ্যুত্থান বলা সমীচীন হবে না। তো তারপরে তিনি যে জুলাই সনদ দাখিল করেছেন, এর আগে আবার একটা জুলাই ঘোষণাও ছিল। তো কি বলবো আপনাদেরকে, এই যাদের কাঁধের উপর চেপে ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা যমুনা বসে তরবারি চালাচ্ছেন, তার যে হাতে গড়া দল, শিশু দল যেটা, সেই এনসিপি, তারাও সেই অনুষ্ঠান বর্জন করেছে। শুধু বর্জন করেই তারা ক্ষান্ত হয়নি, সেখানে একটা ধুন্ধুমার কাণ্ড তারা বাঁধিয়েছে, করেছে। মানে কি বলবো আপনাকে কথাটা, যে খেলা তারা একটা দেখিয়েছে সেই দিন। আর যারা স্বাক্ষর করেছে, তো বহু লম্বা কথা, যা স্বাক্ষর যারা করেছে তাদের একটা কথা বলছে, যারা স্বাক্ষর করেছে তারাই শুধু আগামী ইলেকশনে অংশ নিতে পারবে, স্বাক্ষর যারা করে নাই অন্য কেউ ইলেকশনে অংশ নিতে পারবে না। দেখুন তো এটা কত বড় স্বৈরাচারের কথা। তো হিটলার বেঁচে থাকলেও তো লজ্জা পেত যে আমি স্বাক্ষর করব না, একটা কোনো বিষয়ে আমার মতানৈক্য থাকতেই পারে। সবাই তো আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয় না যে আমার দলের বিরুদ্ধেও যদি কোনো কথা সেখানে থাকে আমি তাহলে স্বাক্ষর করব। তো দ্বিমত তো থাকতেই পারে। তো স্বাক্ষর করব না বললেই পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণ করা যাবে না। এটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের যে নামাবলী গায়ে দিয়ে ইউনূসরা দেশে দানবীয় দুঃশাসন চালাচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। এখন আসন দেয়া, বিভিন্ন জায়গায় আসন দেয়া প্রলোভন দেখিয়ে স্বাক্ষর, যেমন হচ্ছে জুনায়েদ সাকিকে বানসারামপুরে সিট দেওয়া হবে, সাইফুল হককে সিট দেওয়া হবে। গণফোরাম প্রথম দিন যায় নাই স্বাক্ষর করতে, গণফোরামকে পরের দিন স্বাক্ষর করানো হয়েছে সুব্রত চৌধুরীকে পুরনো ঢাকার একটা আসন দেওয়া হবে। আসনের প্রলোভন দেখিয়ে তারা লোকজনকে জড়ো করেছে সেখানে। যাই হোক, জড়োতে করেছে 18 কোটি মানুষের দেশ, হাজার দেড়েক লোক সমাবেত হয়েছিল কিনা আপনারা মাথা গুনে দেখেন, এবং অনেকগুলো মজার বিষয় সেখানে আছে। যদি এই প্রসঙ্গটা নিয়ে আমি আপনার সাথে আসলে মত বিনিময় করতে চাচ্ছিলাম না, এই কারণে যে গত 2-3 দিন আগে আমার একটা প্রিয় মানুষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, চমৎকার কথা বলেন। তিনি এই জুলাই সনদ নিয়ে আপনার সাথে অধ্যাপক মাসুম বিল্লাহর নাম বলছেন আপনি? রাইট, মাসুম বিল্লাহ, অধ্যাপক মাসুম বিল্লাহ আপনার সাথে
বেশ একটা নাতে দীর্ঘ আলোচনা করেছেন। যে আলোচনা শুনে আমি চমৎকৃত হয়েছি, মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি তার জ্ঞান, তার জানাশোনার পরিধি দেখে। এবং তার আলোচনার দুইটি পার্ট আমি দেখেছিলাম, একটা হচ্ছে একাডেমিক, আরেকটা হচ্ছে পলিটিক্যাল। একাডেমিক পার্টটায় তিনি পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে তিনি যাননি, প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কন পর্যন্ত তিনি যাননি এমন কোনো দেশের সংবিধান আছে? তারপরে মানে আমি এতই মুগ্ধ বা অভিভূত, আমি আপনার মাধ্যমে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সে সম্ভবত ফ্রান্সে আসছে, তার সাথে আমি কথা বলার চেষ্টা করব, তাকে আমার এই অনুভূতিটা পাঠাবো তার কাছে আমি। তো তারপরে আমার কাছ থেকে এই বিষয়ে কথাটা আমি তেমনটা বলতে চাইছিলাম না, তারপরে আপনি আমন্ত্রণ করেছেন বলি। কারা জুলাই সনদ দিচ্ছে, কারা নির্বাচন দিবে, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, কার অধীনে নির্বাচন হবে, কারা ভোটার হবেন, তাদের যারা করছেন, যারা জুলাই সনদ দিচ্ছেন তারা তো অবৈধ, তারা তো অসাংবিধানিক, অনির্বাচিত, তাদের কাছে জনগণের কোনো ম্যান্ডেট নেই, জনগণ তাদের কোনো ধরনের ক্ষমতা দেয়নি। তারা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অথবা আমাদের সংবিধানের 106 ধারার কথা বলেন, সেই 106 ধারা তো বহু আগেই ভুলুণ্ঠিত হয়ে গেছে। কারণ সেনা সদর থেকে বা এসপিআর থেকে একটি বিবৃতি দান করা হয়েছিল ওই জুলাই আগস্টের ওই সময়কালে। বাংলাদেশের 623 জন বিশিষ্ট নাগরিক তাদের হেফাজতে ছিল, তাদের নিরাপদ হেফাজতে ছিল। তন্মধ্যে বাংলাদেশের তদানীন্তন প্রধান বিচারপতি, আমার দৃষ্টিতে এখন পর্যন্ত তিনি আইনানুগ প্রধান বিচারপতি ওবায়দুল হক শাহীন এবং জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিম তাদের হেফাজতে ছিলেন। দেখুন, মিথ্যাচারের একটা শেষ থাকে, বাটপাড়িরও একটা শেষ থাকে। এখন আন্তর্জাতিক নোবেল কমিটি আবার বাটপাড়ি প্রতিযোগিতার জন্য কোনো নোবেলের প্রবর্তন করে কিনা জানি না, কারণ বাংলাদেশে তাদের শান্তিতে নোবেল পদক বিজয়ী যে বাটপাড়ির ক্ষেত্রে বিশ্বজুড়ে নজিরবিহীন নজির স্থাপন করেছেন, আমার মনে হয় নোবেল কমিটি এই বাটপাড়ির ক্ষেত্রে নোবেল পদক প্রবর্তনের কথা ভাবতে পারেন। তো তারা বলছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজ, তো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিস নেই, একজন জ্যেষ্ঠ বিচারপতি নেই, তো অ্যাপিলেট ডিভিশনই তো ফুল বেঞ্চ বসেনি। তো কোথায় থেকে তারা এই ইটা পেলেন, ইশারাটা পেলেন বা সম্মতিটা পেলেন যে এই প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা করা যায় বা প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করা যায়? আমি তো বাংলাদেশ সংবিধানে প্রধান উপদেষ্টা বলতে কোনো শব্দ খুঁজে পাইনি, খোঁজার কোনো সুযোগও নেই। সুতরাং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত দেয়া হয়নি, এটা বাটপাড়ি করে ইউনূস শপথ গ্রহণ করেছে। তাহলে কি দাঁড়ায়? একদিকে নির্বাচিত সরকারের কাছ থেকে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবেন, সেই বিধানের ব্যত্যয় এবং যদি কোনো দুর্যোগ দুর্বিপাকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে বা দুর্বুদ্ধতা দেখা দেয়, তাহলে যেতে হয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন যেহেতু এই সিদ্ধান্ত নেয়নি, সেহেতু আরেকবার প্রমাণিত হলো ইউনূস একটা অবৈধ সরকারের তথাকথিত প্রধান উপদেষ্টা। সেই প্রধান উপদেষ্টার জনগণের কোনো ম্যান্ডেট নেই, তার দ্বারা গঠিত যে কোনো কমিটিও অবৈধ, অসাংবিধানিক, যা সংবিধান লঙ্ঘনের পর্যায়ে পড়ে। অতএব এই জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি বা আইনগত মূল্য আছে বলে আমার মনে হয় না। তারপরেও আপনারা একটাবার একটু চেয়ে দেখুন, গণতন্ত্র দেশে নির্বাসনে পাঠিয়েছে, গণমাধ্যমের
স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। এই যে আজকে সকালেও দেখলাম কি এই সাংবাদিকরা নামধারী, যে এখন তো আর সংবাদপত্রের মালিক যারা, তাদের নিয়ন্ত্রণে সংবাদপত্র নেই। সংবাদপত্রের যারা আগে চাকরি করতেন তাদেরকে যদি মনে হয়েছে এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষ, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কাদের আনা হয়েছে? যারা চিহ্নিত স্বাধীনতা বিরোধী, আলবদর, রাজাকার, আল শামসদের সাক্ষাৎ রক্তবীজে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, তাদেরকে এই সকল ক্ষেত্রগুলোতে বসিয়ে দেওয়া হয়েছে। তারা শীতাতাপ নিয়ন্ত্রিত কি বলে প্রিজন ভ্যানে কেন সামরিক কর্মকর্তারা যাবে, তাদের প্রশ্ন। আরে গরুর দল, সাগরের দল কিছুটা লেখাপড়া করে না হয় রিপোর্টিংটা করো, সাংবাদিকতাটা করো। এই প্রিজন ভ্যান তো আমদানি করা হয়েছে শুধুমাত্র সামরিক কর্মকর্তাদের আদালতে নিয়ে আনার জন্য নয়, এখানে সমস্ত বন্দিরাই এই শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানেই আসবেন। কারণ আগের যে প্রিজন ভ্যানগুলো সে মানধাত্তার আমলে, উপরের দিকে 1 ফুট মাত্র ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার, গরমে অধিকাংশ বন্দিরাই অস্থির হয়ে যায় এবং অনেক বন্দি এই আনা নেওয়ার পথেই মৃত্যুবরণ করেছে। সেই কারণে এই শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে কি বলে যানজটে তাদের কেন আনা নেওয়া হয়, তাদের ভীষণ রকমের আপত্তি লক্ষ্য করা গেছে। আমি তাদেরকে বলি, হে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বা বন্ধু, আপনারা যে রিপোর্ট করছেন, আপনাদেরও তো সহকর্মী শ্যামল দত্ত কারাগারে আছে, মোজাম্মেল বাবু কারাগারে আছে, শাকিল আহমেদ কারাগারে আছে, ফারজানা রূপা কারাগারে আছে, মঞ্জুল আলম পান্নাবাই সাংবাদিকতা কারাগারে আছে, আবু আলম শহীদ টকশোতে নিয়মিত আপনাদের কাছে আসছেন, কারাগারে আছে, প্রফেসর ডক্টর কলিমুল্লাহ কারাগারে আছে। কারাগারে তারা, আপনিও যদি কোনোদিন এই ইউনূসের দানবীয় দুঃশাসনে মার পেছে গ্রেপ্তার হন, আপনাকে যদি কারাগারে যেতে হয়, কারাগার থেকে যদি আদালতে আসেন, তাহলে তো এই শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আসবেন। আপনি কি বলবেন তখন? রিপোর্টটা সেটাই হওয়া উচিত, সমস্ত প্রিজন ভ্যান, সমস্ত এই বিষয়গুলা যাতে মানুষের উপযোগী করা হয়, সবগুলোই শীতাতাপ নিয়ন্ত্রিত হোক। না, এরা আসলে কি এই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দেশটাকে যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, পর্ণ কুটিরে পর্যন্ত পৌঁছে দিয়েছে, তারা তো টের পায়নি। আপনারা যে আমলে রিপোর্টিং করতেন, যখন ল্যান্ড ফোনের ব্যবহারটাই ছিল একটা দুঃসাধ্য বিষয়, সেদিনে যদি এরা সাংবাদিকতা করত, তাহলে মর্মে মর্মে উপলব্ধি করতে পারত বাস্তবতা কি জিনিস, আর এই ধরনের ভোকাজ মানে কি বলে রিপোর্টিং করা কি জিনিস, এটা মনে হয় তখন বুঝতে পারতো। তো যে কথাটা বলছিলাম, গণমাধ্যমের স্বাধীনতা তো নেই, মানবাধিকার ভুলুণ্ঠিত, বা মনে করেন ন্যায় বিচার, আইনের শাসন, এগুলো দেশ আছে বলে আমার মনে হয় নেই। নারীর প্রতি যে নিপীড়ন চলছে বা মব সন্ত্রাস চলছে, একটা স্বাধীন সার্বভৌম দেশ, একটা সভ্য দেশ বলে আমরা নিজেদেরকে দাবি করি, অথচ চাঁদা না দেওয়ার কারণে একটা ব্যবসায়ীকে রাস্তায় এনে শত শত মানুষের মাঝে দাঁড়িয়ে পিটিয়ে পাথর নিক্ষেপ করে তার শরীরের উপর নৃত্য করে প্রাণবায়ু শেষ করে সেই দেশে আমরা বসবাস করি। দাদা, জুলাই 17 আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নেতৃত্ব, সমস্ত কিছুকে অস্বীকার করা হয়েছে। জুলাই সনদে সর্বশেষ পুলিশ হত্যা থেকে আরম্ভ করে সমস্ত অপরাধকে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে। ইন্ডিমনিটি আগেও ছিল বাংলাদেশে, বঙ্গবন্ধু হত্যাতে বিচার থেমে থাকে নাই। প্রিয় ফজলুল বারী, আমি সেই জায়গাটাই আসতে চাচ্ছিলাম, এবং ওই কথার শেষ লাইনটা হচ্ছে এমন যে একজন নারীকে গ্যাং র্যাপ করতে হবে এবং তার ভিডিও করে সেটা
নেটের জুড়ে ছেড়ে দিতে হবে। এমন একটা দেশে আমরা বসবাস করছি। শিক্ষাঙ্গনে সন্ত্রাস নৈরাজ্য তো চলছে, অর্থাৎ আমরা জাতীয় জীবনের কোনো একটা ক্ষেত্র নেই যে জায়গায় আমরা শান্তিতে আছি বা স্বস্তিতে আছি। সেই অবস্থায় এই জুলাই সনদ, এখন যদি বলি এই জুলাই সনদের আগে আমাদের দেশটা যে স্বাধীনতা পেলাম তার তো একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা যদি এমনভাবে হয়, 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে পাক হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর যখন হত্যাযজ্ঞে ধ্বংসযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে, তখন বাঙালির অবিসংবাদিত নেতা, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতা ঘোষণা থেকেই আমাদের সশস্ত্র যুদ্ধের শুরু বা সূচনা। তো এখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে, এই যে আপনারা বারবার স্বাধীনতার ঘোষণা নিয়ে জিয়াউর রহমানের যে ইংরাজি বাংলাদেশিতে কি জানি একটা কথা বলছিল, তাও তো নাই, তার কথাও কিন্তু তারা বলে না। তো ওদের ব্যাপারটা এরকম, তোমরা আমাদের পশ্চাৎ দেশে যতই পদাঘাত করো না কেন, আমার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র নির্বাচন করার এবং তোমার পৃষ্ঠপোষকতায়, তোমার আশ্রয়ে প্রশ্রয়ে, তোমার অঙ্গুলি হেলনে, তোমার ঘোষণার দ্বারা আমরা নির্বাচিত হব, আমরা সরকার গঠন করব। যেদিন সরকার গঠন করব আমরা, তারপর দিন টয়লেট পেপার ভেবে এই জুলাই সনদকে যদি ছুঁড়ে ফেলে দেই, কিছু আসবে যাবে? কিছুই আসবে যাবে না। তখন ইউনূস তো এমনি দাঁতদন্ত নখবিহীন একটা চিফ অ্যাডভাইজার, তখন হয়তোবা এমনই থাকবেন, অথবা ইউনূসকে যে মূলা ঝুলিয়ে বিএনপি তাদের পেছনে হাঁটাচ্ছে সেটাও রফা দফা তখন করে দেখবে। তখন বলবে ছোড়া বুড়া দেশ ছাড়া, নাইলে কিন্তু ওই যে বুড়ু আব্দুল সাত্তারকে বলেছিলাম না, আপনি এই মুহূর্তে বলেন আপনি অসুস্থ, তার গুরু সাত্তার কি বলল? যে আমি অসুস্থ, আমি আর দেশের শাসনভার পরিচালনা করতে পারছি না। জিয়াউর রহমান পর্দার অন্তরাল থেকে হালুম হুলুম ব্যাগে হাজির হয়ে গেলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিলেন। তেমনটাই হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সুমহান মুক্তিযুদ্ধ তো 26শে মার্চ শুরু হলো। 10ই এপ্রিল আমাদের দেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটা প্রণীত হয়। এইটাই পরবর্তীতে 17ই এপ্রিল তদানীন্তন কুষ্টিয়া জেলা, আজকের মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় এই প্রবাসী সরকার শপথ গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে এই জুলাই এই মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র তা গ্রহণ করা হয়। এই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাই আমাদের স্বাধীনতা যুদ্ধের যেমন মৌল বাণী, তদ্রূপভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে আসেন 1972 সালের 13ই জানুয়ারি তিনি গণপরিষদের অধিবেশন ডাকেন। সেই অধিবেশনে তিনি আমাদের সংবিধানের, ভবিষ্যৎ সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্যে বা সরকার পরিচালনার জন্যে এই ঘোষণাপত্রকে তিনি নীতি নির্ধারণ হিসাবে গ্রহণ করে নেন। এগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার বহু পূর্বেই তার প্রিয় সহকর্মীদের দ্বারা গ্রহণ করে রেখেছিলেন। এবং দেখবেন মজার ব্যাপার, 1972 সালের নভেম্বর, মাত্র 11 মাসের মাথায় বঙ্গবন্ধু বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়েছিলেন, যে সংবিধানটি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত লিখিত সংবিধান আছে সমস্ত সংবিধানের অন্যতম একটি সেরা সংবিধান হিসাবে বিবেচিত হয়ে আছে। এই সংবিধানের প্রতি ছত্রে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন কমিশন, মানুষের জীবনযাত্রা অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রণীত যে ঘোষণাপত্র তা
সন্নিবেশিত হয়েছে। তো এটা বঙ্গবন্ধুকে হত্যা করার পর বহু সামরিক স্বৈর শাসকরা এটাকে কাটাছেঁড়া করেছে, এটাকে জোড়াতালি দিয়েছে, এরা চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যা পরিত্যাগ করেছিলাম, যা ছিল আমাদের কাছে পরিত্যাজ্য, তাকে আবার ফিরিয়ে নিয়ে কলমের খোঁচায় সেই সংবিধানকে অদল বদল পরিবর্তন ইত্যাদি ইত্যাদি করার চেষ্টা বহু মানুষ করেছে। এমনকি 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের আহ্বান পায়, তখন তারা চেষ্টা করেছিল যে 3 জোটের যে রূপরেখায় যে চতুর্থ সংশোধনীর পূর্বাবস্থায় 5ম সংশোধনী বাতিল পূর্বক সংসদীয় গণতন্ত্রে ফেরার বিষয়ে তারা আপত্তি জানাতে শুরু করেছিল। কারণ তাদের মনে এমন একটা ধারণা ছিল বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা বিরোধী দলে থাকবে 100-র উপরে মতো সদস্য, তাদেরকে সামাল দিতে কি পারবেন? তিনি কিন্তু 3 জোটের এই রূপরেখা অস্বীকার করে, অগ্রাহ্য করে ওই পুরনো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় ফিরে যেতে চেয়েছিলেন। তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তায়, সম্মিলিত বিরোধী দলের দৃঢ়তায় বেগম খালেদা জিয়া কিন্তু যেতে পারেননি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায়। জানি না, একটু যোগ করে আপনার নিশ্চয় মনে আছে ঘটনাটা। 3 জোটের রূপরেখার সময় ছাত্র সংগ্রাম পরিষদের একটা ছিল, এরশাদের কোন লোক কেউ আশ্রয় দেবে না, এরশাদের দালালদের কেউ আশ্রয় দেবে না। কেরামত আলী আরেকজন 2 জন, ওরা কিন্তু 32 নম্বরে এসেছে। এম কে আনোয়ার 32 নম্বরে এসেছিলেন, সেখানে দেখা করেন নাই, তারা 27 নম্বরে গিয়ে খালেদা জিয়া এসে দেখা করে তারা হয়ে গেল। প্রথম কিন্তু ভঙ্গটা এইভাবে আরম্ভ হয়। প্রিয় ফজলুল বারী, সেই দিনের সে স্মৃতি কথা এখনো আমার মনে দলদল করে ভাসে। এম কে আনোয়ার আসলেন, বার্তা দিলাম দেখা করবেন না, দেখা হলো না। এম কে আনোয়ার পকেটে গ্লিসারিন নিয়ে আসছিলেন কিনা জানি না, দেখলাম চোখ বেয়ে জল গড়াচ্ছে, বেরিয়ে গেলেন। কেরামত আলীরও একই অবস্থা, চলে গেলেন। সন্ধ্যায় দেখলাম বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে বিএনপিতে যোগদান করলেন। সেই নাটক আমরা দেখেছি। জুলাই সনদের সমস্ত আয়োজনের একটা সারসংক্ষেপ অনেকের কাছে স্পষ্ট। তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কি উপায় হবে। আওয়ামী লীগ যদি ফিরতে না পারে, আওয়ামী লীগকে যে যাতে নিষিদ্ধ রাখা হয়, আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে, আওয়ামী লীগ যাতে নাই হয়ে যায়, এটা হচ্ছে মূল টার্গেট। আপনি এটা কিভাবে দেখেন সেটাকে? ধন্যবাদ। দেখুন, প্রথম থেকে কিন্তু আমরা বলে আসছি ইউনূসের সরকারটা অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত। এই সকল সরকারগুলো অতীতে অনেকবার ইনডেমনিটি নিয়েছে এবং তাদের কার্যক্রমকেও সংবিধানে অনুমোদন দিতে হয়েছে। আমার মনে হয় এইবার সেই জায়গায় দেশ যাবে না। যদি ইউনূসের পদত্যাগ নিশ্চিত করা হয়, তাকে অপসারণ করা হয়, তাকে উৎখাত করা হয়, তাকে উচ্ছেদ করা হয়, তাকে যদি রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করা হয়, তাকে যদি যমুনা থেকে টেনে হেঁচড়ে রাজপথে আনা হয়, তাহলে ইউনূসের দানবীয় দুঃশাসনের অবসান ঘটবে। তারপরে সাংবিধানিকভাবে যে সরকারটা ক্রিয়াশীল হবে, সেই সরকারটা ইউনূসের এই অপকর্ম, দুষ্কর্মকে কোনো অবস্থাতেই বৈধতা দিবে না। অতএব এই অবৈধ সরকারের বা অনির্বাচিত সরকারের তথাকথিত জুলাই সন্ত্রাস বা জুলাই সনদ বা জুলাই ডাকাতি বা জুলাই অগ্নিসংযোগ বা জুলাই হত্যা, যাই বলি না কেন, যাই শিরোনাম দেই না কেন, এটা বৈধতা ভবিষ্যতে কোনো
নির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার দিবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আপনি বলতে চেয়েছেন একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে এই যে আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। সেই কারণে আমি বলি আওয়ামী লীগকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগ অতীতে আইনের বাইরে কোনোদিন কোনো কাজ করেনি, ভবিষ্যতেও তারা দেশের প্রচলিত আইনেই ঘটে যাওয়া যে সকল সমস্যাগুলি তা নিরসন করতে উদ্যত থাকবে। আদালতই হবে শেষ কথা, জনগণই হবে তার শেষ কথা। এখন গত 14টি মাস বাংলাদেশের মানুষের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, মনে করেন চিফ ইলেকশন কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, তাকে কি অপমান করা হয়েছে? চিফ জাস্টিস খায়রুল হককে রায় দেওয়ার অপরাধে কি শাস্তি দেওয়া হয়েছে? নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে কি ধরনের অপমান করা হয়েছে? জাতীয় রাজনৈতিক নেতা আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসান কিনু, শাহজাহান খান, ডক্টর আব্দুর রাজ্জাক, ডাক্তার দীপমণি সহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীদের কি ধরনের অসদাচরণ করা হচ্ছে, ডিম নিক্ষেপ করা হচ্ছে, পুলিশের মধ্যেই তাদের উপর মব সন্ত্রাস চালানো হচ্ছে। আমরা তো পাহারা দিয়েছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরশাদের পতন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, যেই অপরাধী হোক দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা হবে। কিন্তু মানুষ মেনে নিয়েছিলেন শেখ হাসিনার সেই কথা, কিন্তু আক্রমণ কিছুটা হয়েছে। আমার তো মনে হয় এবার কারো কথা কে শুনবে আমি জানি না। তারপরেও বলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু জীবিত আছেন, তিনি তো পরমত সহিষ্ণু এবং উদার গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। অতএব তার মুখের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে আমি আশ্বস্ত করতে বলতে চাই, যারা আওয়ামী লীগের ভয়ে ভীত, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখনো পথ খোলা আছে। এই এক নেতার এক দল, তারাও যদি এখন এই ভুল পথ পরিত্যাগ করে স্বাধীনতা, গণতন্ত্র, প্রগতি, মুক্তিযুদ্ধের পক্ষে অবলম্বন করেন, জনগণ ক্ষমা করে দেবে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবসময় তারা সহিষ্ণু, তারা ক্ষমাশীল। তো এবার কেন জানি চারিদিক থেকে বলে ক্ষমা যথা হীন দুর্বলতা। আবার কেউ কেউ বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তিন সমদহে। তো কোনো কিছুরই গ্যারান্টি দেওয়ার, নিশ্চয়তা দেওয়ার মালিক তো আর আমি না। তবে আমি শুধু এটুকুই বলবো, দোহাই আল্লাহর, নিপীড়ন, নির্যাতন, দমন পীড়ন, সহিংসতা বন্ধ করুন। দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। দেশটাকে আর রক্তাক্ত জনপদ বানাবেন না। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মাহুতি, ২ লক্ষ মা বোনের সম্ভবহানির বিনিময়ে দেশটির প্রতি শ্রদ্ধা রেখে বহুজাতিক যুদ্ধক্ষেত্রে বানানোর দিকে যাবেন না। আর বাড়ি ভাই, আপনি প্রসঙ্গক্রমে একটা কথা বলেছিলেন ইনডেমিনিটি নিয়ে। দেখুন, ইনডেমিনিটি তারাই নেয় যারা অপরাধ করে। যদি ইউনূস কোনো অপরাধ করে না থাকবে, সে যদি হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাটের সাথে যুক্ত না থাকবে, তাহলে 15ই আগস্ট পর্যন্ত কেন সে ইনডেমিনিটি নিবে? 5ই আগস্ট পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্বে আমরা ছিলাম। তদানীন্তন সময়ে শোনা গিয়েছিল 700 বা 800 মানুষ মারা গিয়েছে। সেই সময়ের মধ্যে ইউনূস বাহিনী বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ, শহর, নগর, গ্রাম, জনপদ আক্রমণ করে হত্যা করেছে। পুলিশ বাড়িতে কারা হত্যা করেছে, সরকারি অফিস আদালতে কারা আক্রমণ করে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি আক্রমণ করে কারা হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়ি আক্রমণ কারা হত্যা করেছে, তা কি হিসাবে আসবে না? 5ই আগস্ট থেকে বা 8 আগস্ট থেকে যে 15ই আগস্ট পর্যন্ত ইনডেমিনিটি নিলেন, জাতিসংঘের রিপোর্ট যদি তা সত্য হয়, সেই সময়ও তো 8 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সেই ইনডেমিনিটি কে কাকে দিবে? সে হত্যাকাণ্ডের বিচার কি হবে না? কেন আজ আপনারা
সেনা কর্মকর্তাদের দায়ী করছেন? কেন আপনারা পুলিশ কর্মকর্তাদের দায়ী করছেন? আমাদের নেত্রী শেখ হাসিনা তো এই হত্যা ছাত্র জনতার উপর হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন। আমরাও নিন্দা করি। যে সমস্ত নিরীহ ছাত্র জনতা এই সন্ত্রাসীদের হাতে আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু কারা হত্যা করলো তার জন্য তো মাননীয় নেত্রী সুপ্রিম কোর্টের একজন জাস্টিসের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন। মাননীয় নেত্রী শেখ হাসিনা তো পৃথিবীর সেরা তদন্ত সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আসুন বাংলাদেশে কি ঘটেছে আপনারা তদন্ত করুন, দোষীদের চিহ্নিত করুন, সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়া হবে। অতএব আজকে ওই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায়ভার যাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রকৃত অর্থে তা বাস্তবতার বিপরীত। কারণ ওই যে বোরকার ভিতর থেকে 7.62 রাইফেল বের হচ্ছে, AK-47 রাইফেল বের হচ্ছে, সুউচ্চ ভবন থেকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে ভবনে শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে, বঙ্গবন্ধু ভবন কারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, মেট্রো রেল পুড়িয়েছে, সড়ক ও সেতু পথ পুড়িয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো পুড়িয়েছে, বাংলাদেশ টেলিভিশন পুড়িয়েছে, 460টি থানা পুলিশ ফাঁড়ি লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, আগ্নেয়াস্ত্র লুট করেছে, পুলিশদের গান পাউডার দিয়ে হত্যা করেছে, একজন নারী পুলিশ কর্মীকে হত্যা করেছে। সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাড়িঘর লুট করে তাদের বাড়িতে লোকজনকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তার দায়ভার কে নেবে? অতএব আজকে উদরপিণ্ডে বুদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। সত্য একদিন প্রকাশিত হবেই। সত্যের আলো সূর্যের মতনই প্রখর, ইচ্ছে করলেই তা মেঘ দিয়ে ঢেকে রাখা যাবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ।